আসসালামু আলাইকুম। R.Tricky এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই একক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বাইসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতি। মূলত আমরা প্রিভিয়াস ক্লাসেই পড়াইছি যে এই অধ্যায়ে মূলত 4টা মেথড আছে। এই 4টা মেথড থেকে প্রত্যেক বছর মিনিমাম এই অধ্যায়টা থেকে আপনারা 20 নাম্বার পাবেন। এখানে যে 4টা মেথড আছে এই 4টা মেথড থেকে 2টা মেথড প্রত্যেক বছরই আসবে এবং যে 2টা মেথড আপনার মেথড হিসাবে আসবে মানে উপপাদ্য হিসাবে আসবে এবং বাকি যে 2টা মেথড আছে ওই 2টা মেথডের এক্সাম্পল আবার আসবে। মানে যে 2টা মেথডের আপনি থিওরি পাবেন ওই বাকি যে 2টা আছে ওই 2টা থেকে এক্সাম্পল আসবে, আবার যে 2টা মেথডের আপনার এক্সাম্পল আসবে এর ছাড়া বাকি যে 2টা আছে ওই 2টা থেকে আপনার থিওরি আসবে। মূলত এখান থেকে ঘুরে ফিরে এই 4টা মেথড প্রত্যেক বছরই আসে। যদিও বা এরকম হয় যে হয়তো একটা মেথড মিস যাইতে পারে, তবে এই 4টা মেথড থেকে প্রত্যেক বছরই মাস্ট বি আপনার 2টা বা 3টা মেথড আপনার আসে এবং এক্সাম্পল মিলিয়ে টোটাল এই 4টা মেথড ঘুরে ফিরে প্রত্যেক বছরই আপনার আসতেছে। তো সেই ক্ষেত্রে এই 4টা মেথডই আপনাদের পড়া থাকতে হবে, কারণ এক্সাম্পল সলভ করার জন্য প্রত্যেকটা মেথডই আপনার জানতে হবে। মনে করেন আপনার যদি যে বছর আপনি পরীক্ষা দেন এর আগের বছর যদি মনে করেন বাইসেকশন মেথড চলে এসে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যদি বাইসেকশন মেথডটা মানে থিওরিটা বাদ দিয়ে পড়েন সেক্ষেত্রে শুধু এক্সাম্পলটা পড়বেন। তো এক্সাম্পলটা পড়তে গেলে আবার ওইটার মেথডটা মাস্ট বি পড়তে হবে। তো মোট কথা হচ্ছে এই 4টা মেথডই আপনার পড়া থাকতে হবে এবং 4টা মেথডেরই এক্সাম্পলগুলো আপনার পড়া থাকতে হবে। তাহলেই আশা করি আপনার এখান থেকে মোটামুটি যে 20 থেকে 25 মার্ক এই একটা অধ্যায় থেকে আসে সেই একটা অধ্যায় থেকে আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাইসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতি এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটার বিস্তারিত বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করব। তো চলেন আমরা বাইসেকশন মেথডটা শুরু করি। তো বাইসেকশন মেথডের যে উপপাদ্যটা আছে উপপাদ্যটা আমি খাতার মধ্যে লিখে আপনাদের পড়াবো। এখন বাইসেকশন মেথড বা বাইসেকশন পদ্ধতিটা কি সেটা সংখ্যাটা জাস্ট এখান থেকে আমি বই থেকে একটু দেখিয়ে দিতেছি, লক্ষ্য করবেন। এই সাংখ্যিক বিশ্লেষণে মানে এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে দ্বিবিভক্তি পদ্ধতি সমীকরণের মূল নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি। কারণ আমরা এই অধ্যায়ে মূলত সমীকরণগুলোর মূল নির্ণয় করব। তো মূল নির্ণয় করার একটা বিশেষ পদ্ধতি হচ্ছে এই দ্বিবিভক্তি পদ্ধতি, যেখানে প্রত্যেক ধাপে ব্যবধিকে অর্ধেক করা হয়। মানে আমাদের এই পদ্ধতিতে এক্সাম্পলটা করার জন্য আমরা যে মানগুলা নিব প্রত্যেক ক্ষেত্রে আমরা অর্ধেক করে আমরা খণ্ড করে আমরা একুরেট যে মানটা আছে ওই একুরেট মানের দিকে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব এবং কোন ব্যবধিতে মূল বিদ্যমান তা খোঁজা হয়। এটি একটি সহজ পদ্ধতি হলেও মূলের সঠিক মান পেতে অনেক সময় বহু ধাপ অগ্রসর হতে হয়। মানে যেহেতু আমাদের মূলটা বের করতে হবে, ওই মূলটা আমরা অর্ধেক করে একটা সমীকরণ বা একটা মানকে অর্ধেক করতে তারপরে আমরা সেটা মূলটা আমরা বের করি। তো সেটা অর্ধেক করতে একটা পর্যায়ে অনেকবার আপনার এই ক্যালকুলেশনটা করতে হয়, এটা এখানে বলছে। তো এই যে এই প্রসেসটাকে দ্বিমিক অনুসন্ধান বা ব্যবধি সমদ্বিখণ্ডন বা ডিকোটমিক পদ্ধতি বা এটাকে দ্বিবিভক্তি পদ্ধতিও বলা হয়। মূলত এটাকে দ্বিবিভক্তি দিয়ে আমরা চিনব, তবে এই 3টা ভিন্ন ভিন্ন নাম দিয়েও আমরা এটাকে প্রকাশ করতে পারবো এবং এটাকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে বাইসেকশন মেথড। তাহলে চলেন এই বাইসেকশন মেথডটা আমরা সমাধান করি। দেখেন বাইসেকশন পদ্ধতির যে ডাকটা বা পরীক্ষার মধ্যে প্রশ্নটা আসতে পারে হচ্ছে এরকম ভাবে যে f(x=0) সমীকরণের মূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করো, অথবা এটা এরকম ভাবেও আসতে পারে যে অরৈখিক সমীকরণের মূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি পদ্ধতিটা আলোচনা করো। মূলত এইটুকু দেখে আপনি বুঝতে পারবেন যে দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করতে বললে আপনি জাস্ট এই পদ্ধতিটা আলোচনা করবেন। তো এই পদ্ধতির ব্যাখ্যাটা আমি খাতার মধ্যে বিস্তারিত লিখে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, লক্ষ্য করবেন। দেখেন এটার প্রমাণ, যদি f(x) ফাংশনটা a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন, অথবা এই লাইনটাকে আমরা বলতে পারবো যে অথবা যদি f(x) ফাংশনটি a <= x <= b ব্যবধিতে অবিচ্ছিন্ন। মানে এই x এর যে মানটা মানে এই সমীকরণ f(x) যে সমীকরণটা এই সমীকরণ x এর যে মানটা সেটা a এবং b এর মধ্যে অবস্থিত। মানে এটুকু দ্বারা আসলে কি বোঝানো হয়েছে দেখেন, আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা দেখাইছি
আমাদের যে কোনো একটা সমীকরণ দিয়ে আমাদের দ্বিবিভক্তি বা বাইসেকশন মেথডের এক্সাম্পলের আনসারটা করতে বলা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সমীকরণের মানটা যদি হয় এরকম যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তো এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে প্রথমেই এখান থেকে এক্স এর একটা মান বা এটার আনসারটা বের করে ফেলতে পারি। সেই ফলাফলটা ধরে নিলাম 0.7349, এটা হচ্ছে এটার আনসার ধরে নিলাম, আমি সঠিক জানি না, মানে জাস্ট আমি ধরে নিলাম যে এটাই হচ্ছে তার সঠিক আনসার। তো এই যে ফলাফলটা, এই ফলাফলটা আমরা কিন্তু প্রথমে বের করে ফেলছি। তো এই ফলাফলটার ক্ষেত্রে আমাদের এই যে দ্বিবিভক্তি পদ্ধতিটা ব্যবহার করতে হবে বা দ্বিবিভক্তি পদ্ধতিটা করতে হবে, সেটার জন্য এটার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে আমাদের এক্স, এটার উপর ডিপেন্ড করে আমাদের এ এবং বি দুইটা মান আমাদের নিতে হয়। কিভাবে নিব? এই যে ফলাফলটা আমরা পাইছি এক্স হিসাবে, এটার আশেপাশে বা এটার কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি আমাদের ডান পাশে এবং বাম পাশের দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে আমরা মূলত এ এবং বিটাকে ধরবো। তো এই 0.7349 এটার আমাদের ডান পাশে, মানে এটার সবচেয়ে কাছে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 0 এবং 1, বাম পাশে ডান পাশে হচ্ছে 1, বাম পাশে হচ্ছে আমাদের 0। এই দুইটা হচ্ছে তার কি আমাদের সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা। তো এটাকে যদি আমি এই যে সংখ্যা রেখায় অঙ্কন করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমরা বিষয়টা এরকম ভাবে বলতে পারি, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 1, এবং এটার অবস্থানটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে 0.734। তার মানে এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে আমাদের এক্স। তার মানে এই এ এবং বি, এই এ এবং বি এর মাঝখানে কিন্তু আমাদের এই এক্স এর অবস্থানটা, এই বি থেকে সেটা ছোট আছে এবং এক্স থেকে আবার এটা ছোট আছে, মানে এই এক্স এর অবস্থানটা হচ্ছে এ এবং বি এর মধ্যে। এই কথাটাই জাস্ট আমাদের বলা হয়েছে, কারণ এই এ এবং বি হিসেবে যে মানগুলো আমরা নিব এরকম ভাবে এই মানটা আমাদের সিলেক্ট করতে হবে। এই কথাটাই জাস্ট এখানে বলছে যে এ এবং বি এর মধ্যে আমাদের এক্স এর অবস্থানটা থাকবে। তারপরে বলছে এবং এফ অফ এ ইন্টু এফ অফ বি, মানে এ এবং বি হিসেবে যে দুইটা মান আমরা নিব সেই মানগুলো যদি সমীকরণে বসাই, এফ অফ এর মানটা যদি আমি সমীকরণে বসাই, তাহলে এফ অফ এ হিসেবে ফাংশনে বসানোর পর এফ অফ এ হিসেবে যে মানটা আমরা পাবো সেটার সাথে বি হিসেবে যে মানটা আমরা নিছি সেই মানটা যদি সমীকরণে বসাই, তাহলে এই এফ অফ বি এর একটা মান আমরা পাবো। ওই যে মানটা আমরা পাবো সেই দুইটার গুণফল অবশ্যই শূন্যের থেকে ছোট হইতে হবে, শূন্য থেকে ছোট হইতে হবে। বা অথবা এই কথাটাকে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো যে এফ অফ এ ও এফ অফ বি চিহ্ন বিপরীত হয়। এখন এটুকুর অর্থ আসলে কি বুঝাইছে দেখেন, আমরা এই যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে এই যে এর মানটা ধরলাম হচ্ছে 0, বির মানটা ধরলাম হচ্ছে আমরা 1। তো এই সমীকরণে এর মানটা যদি, এই সমীকরণে যদি আমরা 0 বসাই, এই সমীকরণে যদি আমরা 0 বসাই, তাহলে এফ অফ এ ইজ ইকুয়াল টু মানে এফ অফ 0, এই হিসাবে আমরা কি বসাইতেছি? 0 বসাইতেছি। তো 0 যদি বসাই তাহলে এখানে আমরা একটা মান পাবো। তো এই মানটা আমরা ধরে নিলাম হচ্ছে আসছে -1, ধরে নিলাম যে এটার মানটুকু আসছে হচ্ছে -1, এবং এফ অফ বি হিসাবে আমরা কত ধরছি? 1। তাহলে এই 1 যদি আমরা এখানে বসাই তাহলে এটার মান পাইলাম হচ্ছে 0.435, এরকম একটা মান আমরা পাইলাম। তো এখন এই যে দুইটা মান আমরা পাইলাম, যে এফ অফ এ সমান সমান পাইছি হচ্ছে -1, এফ অফ বি সমান সমান পাইছি হচ্ছে 0.435। এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই সেটার গুণফলটা শূন্য থেকে ছোট হবে। কেন ছোট হবে? কারণ একটা আছে মাইনাস, একটা আছে প্লাস, আলটিমেটলি এটা গুণ করলে আমাদের মাইনাসের মানটাই আসবে। তো এটুকু আমরা বলতে পারতেছি শূন্য থেকে ছোট আসতেছে, অথবা এটাকে আমরা বলতে পারতেছি যে একটা মান হচ্ছে নেগেটিভের আর একটা মান হচ্ছে পজিটিভের, মানে চিহ্নগুলা বিপরীত হইতে হবে। তো এই একটা কথাই, দুইটার মিনিং কিন্তু একটাই, চিহ্ন বিপরীত হওয়া মানেও হচ্ছে তাদের গুণফল শূন্য থেকে ছোট হবে, অথবা এটার গুণফল শূন্য থেকে ছোট হবে, এটার মিনিংও হচ্ছে তাদের চিহ্নগুলা বিপরীত হইতে হবে। কেননা যদি চিহ্ন বিপরীত না হয় সেক্ষেত্রে দেখেন কি হয়, যদি এটার ফলাফলও যদি মনে করেন একটা ফলাফল আসছে -1, একটা আসছে হচ্ছে -0.4, তাহলে এই দুইটা যদি আপনি গুণ করেন তাহলে মাইনাস আলটিমেটলি কিন্তু প্লাসই হয়ে যাচ্ছে। গুণ করলে আমাদের একটা 0.something মান পাবো, কিন্তু সেটা প্লাসের মান আসবে। তো প্লাসের 0.4ও যদি হয় সেক্ষেত্রে শূন্য থেকে এটা বড় আছে। এখন দুইটাই যদি আবার পজিটিভ হয় তাহলে 1.0.4, 1 × 0.4,
তখনও যদি এটা গুণ করি তাহলে সেটা 0 পয়েন্ট সামথিং যদি মান আসে সেটাও 0 থেকে বড়। তার মানে দুইটাই যদি সেম চিহ্নের হয় সেক্ষেত্রে সেটার ফলাফল কখনোই 0 থেকে আমাদের বড়, 0 থেকে ছোট হবে না, সবসময় 0 থেকে বড় হয়ে যাবে। তো অবশ্যই আমাদের মানগুলো 0 থেকে ছোট যেহেতু হইতে হবে সেই ক্ষেত্রে চিহ্নগুলো অবশ্যই আমাদের বিপরীত থাকতে হবে, অন্যথায় সেটা 0 থেকে ছোট আমাদের গুণফলটা হবে না। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। তো এটুকু আমরা বললাম যে চিহ্ন বিপরীত হবে। তাহলে যদি এটুকু হয় তবে এ ও বি এর মধ্যে এফ অফ এক্স সমীকরণের একটি মূল বিদ্যমান থাকবে। যদি এই শর্তগুলা মানে তবেই এই যে এক্স এর মানটা, এই এক্সটা এ এবং বি এর মধ্যে অবস্থান করবে। এটাকেই জাস্ট আমাদের বলা হল। এখন এই যে মূলটা আমরা পাইলাম যেটা আমাদের ওই এ এবং বি এর মধ্যে অবস্থান করবে, মূলটা এক্স নট যদি হয় যেটা আমাদের এ এবং বি এর মধ্যে অবস্থান করতেছে এবং তাদের কন্ডিশনটা এই কন্ডিশনটা মানতেছে, তবে প্রথম আসন্ন মানটা হবে এক্স নট ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। এই যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো যদি মানে তাহলে আমাদের প্রথম যে আসন্ন মান সেই আসন্ন মানের কন্ডিশন বা শর্তটা হচ্ছে এটা যে এক্স নট ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। ওই যে তিনটা কন্ডিশন, ওই কন্ডিশনগুলো মানলে এক্স নট এর মানটা পাবো হচ্ছে এরকম এ প্লাস বি বাই টু, যেখানে এর মানটা আমরা ধরছিলাম হচ্ছে 0 প্লাস বির মানটা ধরছিলাম হচ্ছে আমরা 1 এবং আমাদের নিচে হচ্ছে 2। তাহলে এখানে আমরা করলে আসবে হচ্ছে 0.5। মানে এক্স নট এর মানটা আমরা কত পাইলাম 0.5। তো এখন এই যে আমরা এক্স নট এর মানটা পাইলাম, এই এক্স নট এর মানটা আমাদের যে মূল সমীকরণটা ছিল সেখানে যদি আমরা বসাই, এই যে সমীকরণটা, এই সমীকরণে যদি আমরা এক্স নট এর মানটুকু বসাই তাহলে অবশ্যই এখানে আমরা একটা মান পাবো। সেই তো মানটা এখানে বসাইলে অবশ্যই আমরা একটা মান পাবো। তো সেই মানটা যদি 0 এর সমান হয়, মানে ফাংশনে এক্স নট এর মানটা যদি বসানোর পর আমাদের দুইটা কাজ হইতে পারে। একটা হয়তোবা সেটা 0 হবে, অন্যথায় সেটা 0 এর সমান হবে না, হয়তোবা প্লাস অথবা মাইনাসের যে কোনো একটা মান আসতে পারে, পজিটিভ নেগেটিভ মান আসবে অথবা সেটা 0 এর সমান হবে। যদি ওই মানটা 0 এর সমান হয় তবে যদি এক ঘটে, মানে এটা যদি হয় তাহলে এক্স নট একটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এর মূল হবে এবং প্রক্রিয়াটি শেষ হবে। মানে যদি ইজ ইকুয়াল টু 0 চলে আসে তাহলে ক্যালকুলেশনটা এখানেই শেষ, আর আমাদের ক্যালকুলেশন করা যাবে না। এখন যদি 0 না হয় তবে, মানে যদি 2 নম্বরটা ঘটে তবে মূলটা এক্স নট ও বি অথবা এক্স নট ও এ এর মধ্যে অবস্থান করবে। মানে দেখেন বিষয়টা আমরা আরেকবার যদি একটু দেখি, এখানে যে আমরা বলছিলাম লেখচিত্রের মধ্যে বা সংখ্যা রেখার মধ্যে যে এখানে এ হিসাবে আমরা ধরছিলাম হচ্ছে 0, বি হিসাবে ধরছিলাম 1 এবং এক্স এর ফলাফলটা ছিল হচ্ছে 0.73, এরকম হচ্ছে আমাদের ফলাফলটা। এখন আমরা বললাম যে এ এবং বি মানে এক্স নট হিসাবে যে আমরা মানটা পাইলাম এ প্লাস বি বাই টু, সেটার মান পাইছি হচ্ছে আমাদের মনে করলাম 0.5। তো এই 0.5টা আমাদের এফ অফ এক্স নট এই সমীকরণে বসানোর পর এই সমীকরণেরও কিন্তু একটা মান আমরা পাবো। সেই সমীকরণের মানটা পাইলাম, ধরে নিলাম যে মানটা পাইছি হচ্ছে 0.367, এই মানটুকু পাইছি। এখন তাহলে 0.367 এটুকু এখন আমরা কোথায়, এখানে আমরা বসাইতে পারি 0.367। তো এখন এই যে 0.367 এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা সি, কারণ এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের বি। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করেন, তাহলে এই যে এক্সটা, এই এক্স এর অবস্থানটা এখন তাহলে কোথায় আছে? এই এক্স এর অবস্থানটা তাহলে এই সি এবং বি এর মাঝে অবস্থান আছে, তাই না? এই যে এক্স এর অবস্থানটা, এই এক্স এর অবস্থানটা এখন কোথায় আছে? বি এবং সি এর মাঝে আমাদের কি অবস্থিত আছে। যদি এই এক্স এর মানটা, যদি এই এক্স এর মানটা মানে এই এফ অফ এক্স নট এর মানটা বসানোর পর যদি মানটা আসে এরকম 0.87, তখন আমাদের সংখ্যা রেখাটা যদি অঙ্কন করি, দেখেন তখন এখানে আমাদের এ সমান সমান ছিল হচ্ছে 0, বি সমান সমান ধরছিলাম হচ্ছে 1 এবং এক্স হিসাবে ধরছিলাম হচ্ছে আমাদের 0.73। এখন নতুন আমাদের এক্স নটের যে মানটা সেটা পাইলাম, মানে সমীকরণে বসানোর পর মান পাইছি হচ্ছে আমাদের 0.87, এটাকে ধরলাম হচ্ছে আমরা সি। তাহলে এখন লক্ষ্য করেন যদি মানটা আমাদের এইটুকু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই এক্স এর অবস্থানটা কোথায় আছে? এ এবং সি এর মধ্যে আমাদের অবস্থানটা আছে। জাস্ট এই কথাটাই বোঝানো হয়েছে যে সমীকরণের মধ্যে এফ অফ এক্স নট এর মানটা বের হওয়ার পর সেটা আমরা দেখতে পারবো যে হয়তোবা আমাদের এ এবং সি এর মধ্যে এক্স এর অবস্থানটা আছে অথবা বি এবং সি এর মধ্যে এক্স এর অবস্থানটা আছে। তো সিটাকে আমাদের ওই সমীকরণের মধ্যে এক্স নট দ্বারা বোঝানো হচ্ছে।
তার মানে আলটিমেটলি বলতে পারতেছি আমরা যে হয়তোবা আমাদের এই এক্স নট অথবা বি এর মধ্যে আমাদের এক্সটা আছে, অথবা আমাদের এ এবং এক্স নট এর মধ্যে আমাদের এক্স এর অবস্থানটা আছে। এই দুইটার যে কোনো একটা কন্ডিশন আমাদের হইতে পারে। তো জাস্ট এই কথাটা এখানে আমরা বললাম যে তবে আমাদের হইতে পারে কি এই এক্স নট এবং বি এর মধ্যে আমাদের এক্স এর অবস্থান, অথবা এক্স নট এবং এ এর মধ্যে অবস্থান আছে, মধ্যে অবস্থিত হবে, যেখানে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি লেস দেন 0। তো যদি আমাদের এই যে এইটুকু পার্টের মধ্যে আমাদের এক্স এর অবস্থানটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশন বা শর্তটা ছিল, যেহেতু এ এবং বি এর মধ্যে ছিল, সেই ক্ষেত্রে আমরা লিখছিলাম যে এফ অফ এ ইন্টু এফ অফ বি সেটার গুণফলটা 0 থেকে ছোট হইতে হবে। এখন যেহেতু আমাদের মানটা এক্স নট এবং বি এর মধ্যে আছে, তাহলে এখন আমাদের এক্স নট ইন্টু এফ অফ বি এটার গুণফলটা এখন 0 থেকে ছোট হইতে হবে। আর যদি সেটা এ এবং এক্স নট এর মধ্যে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এ ইন্টু এফ অফ এক্স নট এটার গুণফলটা আমাদের 0 থেকে ছোট হইতে হবে। তো জাস্ট এই কথাটাই আমরা বলবো, যদি এক্স নট এবং বি এর মধ্যে এক্স এর অবস্থান থাকে, তাহলে এই কন্ডিশনটা মানবে, মানে এক্স নট এবং বি এর ফাংশনের গুণফলটা 0 থেকে ছোট হইতে হবে। যদি এ এবং এক্স নট এর মধ্যে এক্সটা থাকে, তাহলে এ এবং এক্স নট এর ফাংশনের যে গুণফলটা সেটা থেকে আমাদের কি হবে, 0 থেকে ছোট হইতে হবে তার গুণফলটা। তো জাস্ট এই কথাটাই আমরা বললাম, যেখানে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি যদি আমাদের এটুকুর মধ্যে থাকে, অথবা যদি আমাদের এক্স নট এবং এ এর মধ্যে থাকে, সেই ক্ষেত্রে এফ অফ এ এবং এফ অফ এক্স নট এর গুণফলটা 0 থেকে ছোট হইতে হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন যদি আমাদের এটা হয়, মানে এক্স নট ও বি এর মধ্যে আমাদের এক্স এর অবস্থানটা থাকে, তাহলে দ্বিতীয় আসন্ন মানটা হবে এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। যদি এক্স নট এবং এ এর মধ্যে অবস্থান করে, সেই ক্ষেত্রে সেটার গুণফল, সেটার আমাদের এক্স ওয়ান এর মানটা হবে এ প্লাস এক্স নট বাই 2। এই কন্টিনিউ প্রসেসে এখন এটার যে ফলাফলটা আসবে, এই ফলাফলটা আবার আমরা সমীকরণে বসাবো। সমীকরণে বসানোর পর দেখব ওই মানটা আমাদের কোন দুইটার মধ্যে আছে, তারপর ওই দুইটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে থাকবো। তো এটাই জাস্ট আমরা বলবো যে এভাবে নির্ণীত মূলটি সঠিক না হওয়া পর্যন্ত দ্বিবিভক্তি পদ্ধতি প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয়। এটাই হচ্ছে আমাদের বাইসেকশন মেথড। তো এই যে বাইসেকশন পদ্ধতিটা আছে, আশা করি বাইসেকশন পদ্ধতিটা আপনাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি। পরবর্তীতে যখন এই পদ্ধতিটা আমরা এক্সাম্পলের মাধ্যমে সলভ করে দেখাবো, তখন এই পদ্ধতিটা আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে এই টপিকের আমরা এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব, যেন বাইসেকশন মেথডটা আপনারা ভালোভাবে ক্লিয়ার হয় এবং এক্সাম্পল সলভ করার মাধ্যমে আপনারা এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে আপনারা ব্যাখ্যা করেও বুঝতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ।